জস দ্য ঘোস্ট হান্টার অনেক বছর ধরে ভূতেদের ধরছে। তার স্পেশাল গান ভূতেদের ধরে ফেলে, তারপর জস তাদের ভূতিস্থানে বন্দি করে নেয়। কিন্তু জসের মাথায় এই প্রশ্নটা সবসময় ছিল যে এই ভূতগুলো আসে কোথা থেকে, আর এদের উদ্দেশ্যই বা কি, আর জসকে তার উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তরগুলোই জস খুঁজে বেড়াচ্ছিল। তখনই জসের সাথে একটা সাধু বাবার দেখা হয়, যে জসকে একটা নতুন ঘোস্ট হান্টার গান দেয়। এই গানটা খুব স্পেশাল, এর ভিতরে ক্যাপসুল আছে যাতে ভূতেরা বন্দি হয়ে যায়। এই গানটার রেঞ্জ অনেক দূর পর্যন্ত, 100 মিটার দূরের ভূতকেও এই গানটা ধরে ফেলে। আর সবচেয়ে শক্তিশালী বিষয় হলো এই গানটা ঘোস্ট ইউনিভার্সের ভূতেদেরও ধরে ফেলে। কিন্তু এই গানটা যে সিন্ধুকে এসেছিল, সেই সিন্ধুকটা কি জসের বাবা পাঠিয়েছিল, নাকি এটা জসের বাবার গান? জসের বাবাও কি ঘোস্ট হান্টার ছিল? এরকম অনেক প্রশ্ন যশের সামনে চলে আসে, যেগুলোর প্রশ্ন যশের জানার ছিল। যশ সাধুকে কিছু জিজ্ঞেস করার আগেই সাধু সেখান থেকে গায়েব হয়ে যায়। তিলকটি পর্বতে একটা সাধু থাকে যে মনের কথা বুঝতে পারে। হতে পারে সে যশের প্রশ্নের উত্তর দিতে পারবে। তিলকটি পর্বতে কোনো জাদু কাজ করে না, আর কোনো শক্তিও সেখানে কাজ করে না। সেটা একটা শান্তির পর্বত, যেখানে লোকেরা নিজেদেরকে জানবার জন্য যায়। যশের বাইক উঠতে পারে, কিন্তু সেখানে কোনো শক্তি চলে না। তাই জসকে নিজের থেকে সেখানে যেতে হবে। জস নিজের ব্যাপারে জানার জন্য তিলকটি পর্বতের দিকে রওনা হয়। অন্যদিকে ড্রাকুলা তান্ত্রিক ভালচাসের বিশ্বস্ত তাকে পৃথিবীতে কি করে আনা যায় সেটা জানারই চেষ্টা করছিল। ড্রাকুলা তান্ত্রিকও ঘোস্ট রেপ্লিকা। অনেক বছর আগে একটা বাচ্চাকে ধরে ঘোস্ট ইউনিভার্সে বন্দি করে দেওয়া হয়েছিল এবং রেপ্লিকাটাকে পৃথিবীতে ছেড়ে দিয়েছিল। ড্রাকুলা তান্ত্রিকের মতো অনেকগুলো ঘোস্ট রেপ্লিকা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে এবং ভালচাসকে সাহায্য করছে। ড্রাকুলা তান্ত্রিক এবং জসের মধ্যে অনেকবার ফাইট হয়ে গেছে। একবার ড্রাকুলা তান্ত্রিক জসকে প্রায় হারিয়ে দিয়েছিল। তাদের মধ্যে জোরে ফাইট হয়। ড্রাকুলা অ্যাটাক জস সামলাতে পারছিল না। তখনই হঠাৎ সেখানে কিট্টু চলে আসে এবং ড্রাকুলা তান্ত্রিক থেকে জসকে বাঁচিয়ে নেয়। ড্রাকুলা তান্ত্রিকের কাছে শুধু শক্তি আছে তাই নয়, বরং সে তার রেপ্লিকাও বানাতে পারে। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4। সে খুব শক্তিশালী। তান্ত্রিকও জলমনির খোঁজ করছিল। অন্যদিকে কিট্টু জসের খুবই ভালো বন্ধু। সে অনেকবার জসকে বাঁচিয়েছে। আর রুম নম্বর 555-এ যখন ঘোস্ট ইউনিভার্সের দরজাটা খুলেছিল, তখন কিট্টু জসকে অনেক সাহায্য করেছিল বাচ্চাদের ছাড়িয়ে পৃথিবীতে আনতে। অনেক বছর ধরেই ঘোস্ট ইউনিভার্সের পোর্টালটা পৃথিবীতে খুলতে থাকে। ভূতেরা বাইরে আসে, বাচ্চাদের কিডন্যাপ করে এবং ঘোস্ট রেপ্লিকা সেখানে ছেড়ে দেয়। হাজার হাজার ঘোস্ট রেপ্লিকা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সবাই খারাপ নয়, কিছু ভালোও আছে এবং কিট্টুর মতো কিছু ভালো ভূতও আছে। এই ভূতেরাই জসকে সাহায্য করতে পারে ভালচাসের সাথে লড়াই করতে। কিন্তু জসকে এই ভূত এবং রেপ্লিকাদের খুঁজে বার করতে হবে, এদের একটা আর্মি বানাতে হবে। অন্যদিকে জস তিলকটি পর্বতের রাস্তা খুঁজছিল, ঘন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। তখনই তার ঘড়িটা আওয়াজ করতে শুরু করে। মনে হচ্ছে নতুন গানটা টেস্ট করার সময় এসে গেছে। জস ঘড়ির ডাইরেকশনটা ফলো করতে করতে জঙ্গলে যেতে শুরু করে এবং একটা নদীর কাছে চলে আসে। নদীর কাছে একটা গাছ ছিল। জস গাছটার কাছে যায় তো ভূতটা অ্যাটাক করে দেয়। ভূতটা জসকে তোলে এবং গাছের মধ্যে ফেলে দেয়। জস তখনই উঠে তার গানটা বার করে এবং ভূতটাকে ধরে ফেলে। বাহ, কি দ্রুত এই গানটা! এটা হালকাও আছে। ঘোস্ট জসের ক্যাপসুলে বন্দি হয়ে যায়। জস ওই ক্যাপসুলটাকে বের করে পকেটে রেখে দেয়। নদীর ওই পারে জস সিঁড়ি দেখতে পায়। নদী পার হওয়ার জন্য জস কিছুই দেখতে পাচ্ছিল না এবং নদীটা খুব জোরে বইছিল। নদীটা এত বড় নয়, লাফ মেরে হয়তো পার করে নেব। জস পিছনে যায় এবং নদী পার করার জন্য দৌড়ে লাফ মারে। বাপ রে, এত বড় লাফ! এটা আবার কবে থেকে শুরু হলো? মনে হচ্ছে এই সিঁড়িটা আমাকে সাধু পর্যন্ত নিয়ে যাবে। জস যখনই সিঁড়িতে পা রাখে, সিঁড়ির কালারটা সবুজ হয়ে যায়। জস আবার পাটা সরিয়ে নেয় তো কালারটা আবার স্বাভাবিক হয়ে যায়। এটা কিরকম ম্যাজিক? আমি তো শুনেছিলাম এখানে ম্যাজিকই চলে না। জস ওই সিঁড়িগুলোতে পা দিয়ে উপরে চড়তে শুরু করে এবং পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। অন্যদিকে রজনী ভিলের কুঠুরিতে আরাম করছিল। তখনই তার জসের কথা মনে পড়ে। জানি না জস কি অবস্থায় আছে। রজনী আবার ভূতিস্থানে যাওয়ার চিন্তা ভাবনা করে, কিন্তু সে তার শক্তিগুলোকে কন্ট্রোল না করে সেখানে যেতে পারবে না। জসের কথা ভাবতে ভাবতে রজনীর চোখে জল চলে আসে, কিন্তু তখনই হঠাৎ রজনী কারো পায়ের আওয়াজ পায়। রজনী তখনই দাঁড়িয়ে পড়ে এবং পর্দা সরিয়ে পিছনে রাখা শুকনো ঘাসগুলোকে দেখতো। অনেকগুলো জঙ্গলের কুকুর সেখানে ঘুরে বেড়াচ্ছিল। রজনী পা টিপে বাইরে বেরিয়ে আসে এবং পালাতে শুরু করে, কিন্তু একটা জঙ্গলি কুকুর রজনীকে দেখে নেয়। তারপর আবার রজনী এবং কুকুরের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। রজনী আগে দৌড়াচ্ছিল এবং জঙ্গলের কুকুরগুলো পিছনে পিছনে। বাঁচাও বাঁচাও! দৌড়াতে দৌড়াতে রজনীর বডিটা হিট হতে শুরু করে এবং তার পাওয়ার জেনারেট হতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ সেখানে ভিড় চলে আসে এবং তার পাওয়ারের সাহায্যে জঙ্গলি কুকুরগুলোকে পজ করে দেয়।
কিন্তু রজনী তার পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে পারছিল না এবং লেজারের সাহায্যে অনেকগুলো গাছকে জ্বালিয়ে দেয়। কিন্তু ভিল রজনীকে পজ করার আগেই রজনী ভিলকেও ঘায়েল করে দেয় এবং সেখান থেকে গায়েব হয়ে যায়। এই মেয়েটার সাথে থাকা মানে নিজের মৃত্যুকে আহ্বান জানানো, কিন্তু এ কোথায় চলে গেল? অন্যদিকে ভূতের রক্ষক জেলে বন্দি আছে। ভূতের রক্ষক হলো রজনীর মা এবং সে পৃথিবীতে ভূতেদের রক্ষা করে। জস ভূতেদের ধরে নেয় এবং তাদেরকে ভূতের স্থানে বন্দি রাখে। তাই সে জসকে কিডন্যাপ করে মারার প্ল্যান করে। ভূতের রক্ষক ভূতেদের সাহায্যে জসকে কিডন্যাপ করে নিয়েছিল। জস জিনিস নিতে একটা দোকানে গেছিল এবং সেখানে কিছু ভূতেরা তাকে ধরে ফেলেছিল। রজনী জসকে বাঁচানোর জন্য তার মায়ের কাছে পৌঁছে যায়, কিন্তু ভূতের রক্ষক রজনীর কথা শোনে না এবং তাদের মধ্যে একটা জোরে ফাইট হয়। সেই সময় জস বেঁচে যায় এবং ভূতের রক্ষক জেলে পাঠিয়ে দেওয়া হয়। ভূতের রক্ষক কালো জাদু জানে এবং সে খুবই শক্তিশালী। রজনী ভূতের রক্ষকের মেয়ে হয়েও তাদের বিরুদ্ধে লড়ছে এবং তার কাছে এত পাওয়ার কি করে এলো? অন্যদিকে জস সাধু মহারাজকে খোঁজার জন্য কুঠুরির সামনে চলে আসে। একটা গাছের তলায় সাধু মহারাজ ধ্যান করছিল। সাধু মহারাজের ধ্যান শেষ হওয়ার অপেক্ষা করি এবং পাশের বাগিচাতে ঘুরতে থাকে। বাগিচাতে জস তার ছোটবেলাকে আবার মনে করতে শুরু করে। জস বাগিচাতে খেলছে এবং তার উপরে কেউ একটা ফুল ফেলছে। জস এসব ভাবছিল, তখনই তার কাঁধে কেউ একটা হাত রাখে। জস পিছন মুড়ে দেখে তা একজন সাধু মহারাজ ছিল। জস, তুমি তাহলে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ। সাধু বাবা, আপনি আমার নাম কি করে জানলেন? জস, আমি সব কিছুই জানি। তুমি ছোটবেলায় তোমার বাবার সাথে এখানে আমার বাবাও কি ঘোস্ট হান্টার ছিল? হ্যাঁ, উনি খুবই শক্তিশালী ছিলেন এবং তিনি কোনোদিন ভূতেদের পৃথিবীতে আসতে দেননি। ভালচেসের সেনাকে সবসময় আটকে রাখেন। তার কাছে 5টা স্টোনের শক্তি ছিল। ওই স্টোনগুলো ভালচেসের হাতে যাতে না আসে তাই সেগুলোকে লুকিয়ে দিয়েছিলেন। এখন কোথায় আছে আমার বাবা? আর আমার ছোটবেলা আমি মনে করতে কেন পারছি না? তারপর সাধু মহারাজ জসের মাথায় হাত রাখে। জস, তোমার ছোটবেলাকার স্মৃতি তোমার মাথা থেকে মুছে ফেলা হয়েছে। আমি তোমার প্রশ্নের উত্তর তোমাকে দিতে পারবো না। তোমাকে নিজেই নিজের প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে। যদি তোমার কোনোদিন আমাকে দরকার হয় আমাকে মনে করবে, আমি পৌঁছে যাব। কিন্তু সাধু মহারাজ, ওই যে সিঁড়িগুলো ছিল নিচে, সেগুলোর কালার কেন চেঞ্জ হচ্ছিল? কি রহস্য আছে ওটার? এটা হলো শান্তির পর্বত। এখানে কোনোদিনই নেগেটিভ এনার্জি আসতে পারে না, আর এখানে কোনো জাদু বা ম্যাজিক কাজ করে না। এখানে শুধু সিঁড়ি দিয়ে উপরে আসা সম্ভব। যদি কোনো নেগেটিভ এনার্জি বা ভূত উপরে আসার চেষ্টা করে তো সেটা সেখানেই ঘুরে যায়। এখানের হাওয়াও তো খুব বিশুদ্ধ। জস তারপর সাধু মহারাজকে প্রণাম করে এবং পর্বত থেকে নিচে নেমে যায়। নিচে নামার মাত্র একটা ভূত জসের উপর হামলা করে দেয়। জস ভূত থেকে বাঁচে এবং তাকে ধরে থাকে। তারপর জস তার বাইকটা নেয় এবং ভূত স্থানের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে গুড্ডু এবং সব ওয়ার্কাররা নাইট শিফটে আইসক্রিম বানাচ্ছিল। তখনই হঠাৎ সেখানে ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। মনে হচ্ছে ঘোস্ট ইউনিভার্সের দরজাটা এবার আইসক্রিম ফ্যাক্টরিতে খুলেছে। সবাইকার মনোযোগ কড়াইতে যায়। কড়াইতে দুধ ফুটছিল। দুধ খুব জোরে ফুটতে শুরু করেছিল এবং কিছু বুদবুদ তো ফ্যাক্টরির ছাদেও যাচ্ছিল। দুধটা খুব জোরে ফুটতে শুরু করে। সবাই খুব ভয় পেয়ে যায়। গুড্ডু কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। তখনই হঠাৎ সবাই পালাতে শুরু করে। ঘোস্ট ইউনিভার্সের ভূতেরা আইসক্রিমগুলোকে এদিক ওদিকে ছুটতে শুরু করে। এটা দেখে গুড্ডু খুবই রেগে যায়, কারণ তার আইসক্রিমগুলো নষ্ট হচ্ছিল। গুড্ডু একটা আইসক্রিমের প্যাকেট নেয় এবং একটা ভূতের মুখে মারে। আরে, আইসক্রিমটা তো খুবই টেস্টি। তারপর সব ভূতেরা মিলে আইসক্রিম খেতে শুরু করে। গুড্ডুর খুব টেনশন হতে শুরু করে। গুড্ডু তখনই জস দ্য ঘোস্ট হান্টারকে ফোন করে দেয়। স্যার, জলদি আসুন স্যার, আমার আইসক্রিম শেষ হয়ে যাচ্ছে। আরে বাবা, আমি কি বাচ্চা যে আইসক্রিম খেতে চলে আসবো? তখন গুড্ডু জসকে সব কথা খুলে বলে। অর্থাৎ ঘোস্ট ইউনিভার্সের দরজাটা গুড্ডুর ফ্যাক্টরিতে খুলেছে। জস তখনই তার বাইক নিয়ে সেখানের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তাতেই জস একটা বাচ্চাকে দেখতে পায়, কিন্তু তার চোখগুলো লাল ছিল। জস বুঝে যায় যে এটা একটা ঘোস্ট রেপ্লিকা। মনে হচ্ছে আমার নতুন গানটাকে ঘোস্ট ইউনিভার্সের ভূতেদের উপরে চালানোর সময় এসে গেছে। জস তার বাইকটা ওই বাচ্চাটার সামনে দাঁড় করায়। তারপর তার গানের বাটনটা টিপে দেয়। তার গানটা খুব জোর পাওয়ার জেনারেট করতে শুরু করে। সেটা থেকে ক্যাপসুল বেরোনোর আগে সেখানে অনেকগুলো রেপ্লিকা চলে আসে এবং সেই রেপ্লিকা বাচ্চাটাকে নিয়ে আগে গায়েব হয়ে যায়। ধ্যাত তেরি!
জস তখনই তার বাইকটা নেয় এবং গুড্ডুর আইসক্রিম ফ্যাক্টরিতে পৌঁছে যায়। সেখানে সব ভূতেরা আইসক্রিম খাচ্ছিল এবং সেই ভূতগুলো গুড্ডুকে উল্টো লটকে রেখেছিল। এসো জস, তুমি আইসক্রিম খাও, তাছাড়া তুমি আমাদের কিছুই করতে পারবে না। আজকে তোমাদের আমি এমন আইসক্রিম খাওয়াবো যেটা সারা জীবন মনে থাকবে। জস তখনই তার গান দিয়ে পাওয়ার জেনারেট করে এবং আইসক্রিমের তুফান তৈরি করে। সব ভূতেরা সেই তুফানে ফেসে যায় এবং জস তাদেরকে নিজের দিকে টানতে থাকে। বাহ, এই গানটাতে তো অনেক পাওয়ার রয়েছে। জস যখন তার চোখ খোলে তখন তার সামনে একটা ভয়ানক ভূত দাঁড়িয়েছিল। ওয়ালচাসের জয় হোক, ওয়ালচাসের জয় হোক। একসাথে সব ভূতেরা চিৎকার শুরু করে দেয়। জস কিছুই বুঝতে পারে না যে খেলাতে এই নতুন ভূতটা কোথা থেকে এলো, আর এই নামটাই বা কি। ভাই, তুমি কে? ভূতের আর্মিতে নতুন কোনো খেলোয়াড় নাকি? আমি হলাম ওয়ালচাসের ছোট ভাই চলচাস। আরে বাবা, একজনই বিরক্ত করে রেখেছে, আবার দ্বিতীয়জন চলে আসলো। তুমি একদম তোমার বাবার মতো দেখতে, যে আমাদের কিছুই করতে পারেনি। তুমি আমাদের কিছু করতে পারবে না। জলচাস ঘোস্ট ইউনিভার্সের ভূতেদের কিছু বলতে শুরু করে। তারপর সব ভূতেরা কিছু একটা করতে শুরু করে। দেখতে দেখতে সব ভূতেরা জল হয়ে গায়ে হতে শুরু করে। জস এটা কিছুই বুঝতে পারে না যেটা কি হচ্ছে। এ আমার বাবার ব্যাপারে কি করে জানে, আর এর নাম জলচাস? এ আবার জন্মই নিতে আসেনি তো? জস দেরি না করে ফায়ার গুলি বার করে এবং জলচাসের উপরে ফেলে দেয়। কিন্তু এটা কি? জসের চোখ খোলাই থেকে যায়। এবার জলচাসের পালা। জলচাস তার দুটো হাত দিয়ে বড় বড় জলের গোলা তৈরি করতে শুরু করে এবং জসের দিকে ফেলে দেয়। জস তখনই লাফ মেরে দেয়, কিন্তু জলের গোলাটা জসের গায়ে লেগে যায়। জস ফুটবলের মতো হাওয়াতে উড়ে যায় এবং আইসক্রিমের টাবায় গিয়ে পড়ে। এ বাবা, এটা স্বাদ তো খুবই ভালো। গুড্ডু ভাইকে বলে আইসক্রিমের হোম ডেলিভারি করিয়ে নেব। জস, তোমাকে আমি আইসক্রিম খাওয়ার অবস্থাতেই রাখবো না। আরে বাবা, আমি সোজা সোজা কথা বলছি আর তুমি তার উল্টোপাল্টা জবাব দিচ্ছ। তাহলে এই নাও। জস তার নতুন গান দিয়ে টর্নেডো বানিয়ে দেয় এবং জলচাস তাতে ফেসে যায়। জলচাস কি জসকে মেরে দেবে? আর সে কি জানে জসের বাবার ব্যাপারে? দেখবো আমরা পরের এপিসোডে।